কিন্তু হঠাৎ করে প্রিয়ম আমাকে হেঁচকা টানে তার সাথে মিশিয়ে নিল। আমি কিছুক্ষণ ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার ওকে অনেক ভালো লাগত, ওকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর প্রত্যেকটা লোককে, তাদের উদ্দেশ্যকে আমার কাছে ওই একরকমেই লাগত। আমি লক্ষ্য প্রিয়ম দুহাতে আমার কোমর আঁকড়ে আছে। আমি থমথমে গলায় বললাম, হচ্ছেটা কি? কিছুই না। তো এখন বলো, তুমি কি করছিলে? কিছুই না, কথা বলছিলাম। ও, তাই তো বলি, তুমি তো আমার সাথে প্রেম করবে। মোটেও না। হ্যাঁ। প্রিয়ম আমাকে ছেড়ে দিল। আমি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, এত মেয়ে থাকতে আমার পিছনে কেন পড়লে? প্রিয়ম আমার সামনে এসে দাঁড়ালো, তার দুহাত আমার দুপাশের খালি রেলিংটায় রেখে আমাকে প্রায় বন্দি করে নিল। একটা হাসি দিয়ে বলল, কারণ তাদের থুতনিতে টোল নেই, তাদের চিবুকের নিচে তিল নেই। প্রিয়ম তিলটায় একটা চুমু খেল, মাথা তুলে আমার দিকে তাকিয়ে হেসে নাকে ধরে বলল, কেউ তোমার বুচি নয়, আর কারো কাঁধে দুটো মন কাড়া তিলও নেই। আমি প্রিয়মের হাত সরিয়ে দিয়ে বললাম, ধ্যাতো, তুমি কি সবার কাঁধ চেক করেছিলে নাকি? প্রিয়ম হেসে আমার কাঁধ জড়িয়ে বলল, এই না, তুমি তো আমার প্রিয়তমা, তাই শুধু তোমার কাঁধ দেখেছি। আমাকে সৃজন ভাইয়া প্রিয়তমা ডাকে। তাই তো ডাকি না। কিন্তু সত্যি বলতে কি তুমি আমার প্রিয়তমা, তাই না? তুমি কখনো আমার গায়ে হাত দিও না। তুমি গায়ে হাত দিলে আমি তোমাকে অন্য আরেকটা মানুষের সাথে গুলিয়ে ফেলি। আমি হুটহাট করেই কেন জানি প্রিয়মকে এই কথা বলে ফেললাম। প্রিয়ম হাত আমার কাঁধ থেকে সরে গেল। পরক্ষণেই আমার নাক ধরে বলল, নাকে তো ধরতেই পারি, বুঝি। আমি হেসে রুমে চলে আসলাম। আমি আস্তে আস্তে প্রিয়মকে জানার চেষ্টা করছিলাম, যাকে ভালোবেসেছি সে ভুল মানুষ নাকি ভালো। আমি প্রিয়মকে ভালোবাসতে চাইনি, কিন্তু ওই যে মন কখন কাকে ভালোবেসে ফেলে কেউ বলতে পারেনি। নাবার কাছ থেকে টুকটাক জেনে নিতাম। আমি নাবাকে বলতে চাইনি এই সম্পর্কের কথা, কিন্তু সে কিভাবে যেন জেনে গেল। ওই যে কথায় আছে না, গোপন কথাটি রবে না তো গোপন। যাই হোক, প্রিয়মকে যতই জানছি তত বেশি ভালোবাসতে শুরু করেছি, শুধু ভালোবাসা না, সম্মানও করতাম। প্রিয়ম মানুষটা যেন অন্য কোনো জায়গা থেকে এসেছে। তার আচার আচরণ যেন সম্পূর্ণ অন্যরকম, আমি কারো সাথে তার মিল পেতাম না। সে যতক্ষণ আমার পাশে থাকত ততক্ষণ আমাকে খেপানোতেই ব্যস্ত থাকত। মাঝে মাঝে 4 পাতার বড় বড় চিঠি লিখত। এত বড় চিঠি দেখে আমি হাঁ করে থাকতাম। যদি জিজ্ঞেস করতাম, চিঠি কেন দিচ্ছ, মোবাইলে কথা বলো, আজকালকার যুগে কেউ চিঠি লিখে নাকি? সে বলতো, কেউ লিখে না বলেই তো আমি লিখি। প্রত্যেকটা চিঠির খামের উপরে লিখা থাকত, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে পাঠিয়েছে। কথাটা আমার অনেক ভালো লাগত। তবে একটা জিনিস মোটেও ভালো লাগত না, জিনিসটা হলো আমাকে তার চিঠিগুলো পড়তে হতো, তারপর তাকেও এত বড় বড় চিঠি লিখতে হতো। এটা তার নির্দেশ ছিল। কিন্তু আমি কখনোই 2-3 লাইনের বেশি লিখতে পারতাম না। 2-3 লাইন লিখতেই আমার কথা শেষ হয়ে যেত। কি লিখব ভেবে ভেবে মাথার চুল ছিঁড়ে ফেলতাম। তারপর হঠাৎ করেই রাগ উঠে যেত, ইচ্ছেমতো বকতে থাকতাম, আর ওইগুলোই লিখে ওকে পাঠিয়ে দিতাম। একদিন এমন করেই ও আমাকে চিঠি দিল। সেই পড়ে শেষ করতে আমার 2 দিন লাগল। সামনে পরীক্ষার পড়া পড়তে পড়তেই আমি শহীদ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, প্রিয়মের চিঠি পড়ার পর আমি যথারীতি প্রিয়মের চিঠির উত্তর লিখতে বসলাম। যথারীতি কিছুক্ষণ চিঠি লিখার পর আমি কি লিখব বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখি নাবা ঘুমাচ্ছে বই হাতে নিয়ে। আমি চিঠিতে লিখলাম, নাবা বই হাতে নিয়ে ঘুমাচ্ছে। ও হাঁ করে ঘুমাচ্ছে। ও মাঝে মাঝে নাক ও নাকে, আচ্ছা মি লম্বু তুমি ও হাঁ করে ঘুমাও।
খবরদার এখন হা করে ঘুমাবা না। হা করে ঘুমালে মুখে মশা ঢুকবে। এই তুমি মশা খাও? আচ্ছা, মশা খেতে কেমন লাগে? এই তুমি যদি মশা খাও তাহলে আমাকে কি মশা রান্না করতে হবে? আচ্ছা, মশা দিয়ে কি কি রেসিপি হবে? মশা ভাজি, মশার ঝোল, মশার মালাই কারি, মশার রোস্ট, মশার পায়েস। এই মশার পায়েস বানাতে গেলে 2 কাপ চালের মধ্যে কতগুলো মশা দিতে হবে? এর বেশি আর লিখতে পারলাম না, কারণ এই চিঠি পড়লে প্রিয়ম আমাকে মশার চচ্চড়ি খাওয়ায় দিবে। যাই ঠিক করলাম, সকাল সকাল নতুন করে আরেকটা চিঠি লিখে দিলে নাবা গিয়ে দিয়ে আসবে। এখন আপাতত এটাই খামের উপর রেখে দেই। যেই ভাবা সেই কাজ, আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেকটাই দেরি হয়ে গেল। নাবা সকালের প্রাইভেট পড়ে চলে আসছে। ঘুম থেকে উঠেই চোখটা টেবিলের উপর পড়ল। আমি হাই তুলতে তুলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমি দেখলাম টেবিলের উপর চিঠি আর চিঠির খাম নেই। দৌড়ে টেবিলের কাছে গেলাম, সত্যিই তো খামটা টেবিলের উপর নেই। তার মানে নাবা গিয়েছে। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। নাবা না আসা অবধি চাতক পাখির মতো বসে রইলাম। নাবা বাসায় আসতেই আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ওই আমার চিঠি কই? ফুপি অবাক হয়ে বলল, কিসের চিঠি? আমি জিভে কামড় দিলাম, ফুপির সামনে কি বলে ফেলেছি। নাবা ফুপিকে বলল, আজকাল দেখি কানেও কম শুনো তুমি। চিঠির কথা বলে নিও। ফুপি বলল, তাহলে কিসের কথা বলেছে? মিষ্টির কথা বলেছে। আমার মিষ্টি কই বলেছে? ফুপিকে কিছু বলার সুযোগ না দিয়ে নাবা রুমে চলে গেল। আমিও ওর পিছু পিছু রুমে যেতেই নাবা বলল, চিঠি যেই জায়গার যাওয়ার ওই জায়গাতেই চলে গেছে মনে হয়। আর একটু হলেই ধরা খেতেন। মা মানে আর কি? প্রিয়ম ভাইয়ার কাছে। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম, এখন অপেক্ষা শুধু প্রিয়মের ফোনের। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম, এখন অপেক্ষা শুধু প্রিয়মের ফোনের। সারাদিন প্রিয়ম কল দেয়নি। আমি ভাবলাম হয়তো অন্য কাজের ভিড়ে চিঠি পড়তে পারেনি। এটা ভেবে মনে মনে অনেক খুশি হলাম, এত খুশি হলাম যে ডার্লিং গানের সাথে আমি আর নাবা এক রাউন্ড নেচে ফেললাম। খুশিতে সৃজন ভাইয়ার জন্য একসাথে 4 কাপ চা নিয়ে গিয়েছিলাম। এত চা দেখে সৃজন ভাইয়া বলল, 4 কাপ চা? আমি বড় জোর 2 কাপ খাবো, বাকিগুলো কে খাবে? রেখে দাও, পরে খেয়ে নিবে। আরে ঠান্ডা চা শরবতের মতো লাগবে। ওহ, তাহলে শরবতের চা ভেবেই খেয়ে নিবে। সৃজন ভাইয়া কিছু বলার সুযোগ না দিয়েই আমি নাবার কাছে গিয়ে বসলাম। আমি কিছু বলার আগেই নাবা বলল, প্রিয়ম ভাইয়া কল দিয়েছিল। কথাটা শুনেই আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, ও, চিঠির কথা কিছু বলেছে? না, হয়তো চিঠি পড়েনি। আমকে বলল তোমাকে ছাদে যেতে ও অপেক্ষা করছে। আমি জানি চিঠি পড়েই ও এসেছে, যেতেই বকতে শুরু করবে। ইচ্ছা করছে না যেতে, কিন্তু যেতেই হবে। যাই হোক, ছাদে যাওয়ার পর আমি প্রায় 15 মিনিট ছাদের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ছাদে যেতে ভয় পাচ্ছি। অনেক দোয়া দরুদ পড়ে ছাদে পা রাখলাম। আমাকে দেখে প্রিয়ম এগিয়ে এলো, তারপর বলল, এত দেরি হয় এইটুকু রাস্তা আসতে? আমি কোনো বাহানা দিব তার আগেই প্রিয়ম বলল, তুমি জানো, আমার ইচ্ছা ছিল যে আমার প্রেমিকা হবে তার মাথার চুল অনেক লম্বা হবে আর ঘন কালো হবে। কিন্তু তা আর হলো না। তোমার চুল কেটে কি করে রেখেছ? আর কালারও করা। সব সময় আধুনিকা সেজে থাকো। তাহলে আমাকে পছন্দ কেন করলে? প্রচণ্ড রাগ নিয়ে প্রিয়মকে কথাটা বলে আকাশের দিকে তাকালাম। আকাশ আজ অদ্ভুত রকমের সেজেছে। সারাদিন উত্তাপ ছড়ানো সূর্যটা এখন নিরুত্তাপ হয়ে একটা কমলা না হলুদ রঙের থালার রূপ ধারণ করেছে। আর তার আশেপাশের আকাশটাও কমলা লাল হলুদে সেজেছে।
প্রিয়ম আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, তোমাকে কে পছন্দ করেছে? আমি তো তোমার চিবুকের নিচের এই তিলটার প্রেমে পড়েছি। প্রিয়ম তিলটায় একটা চুমু খেল। এটা প্রিয়মের অভ্যাস, মানুষ কপালে চুমু খায় আর প্রিয়ম চুমু খায় তিলে। আমি প্রিয়মকে না জিজ্ঞেস করে পারলাম না সে কেন এই তিল নিয়ে এত কথা বলে। আচ্ছা, তুমি সবসময় এই তিলটা নিয়ে পড়ে থাকো কেন? প্রিয়ম হাসল। কোত্থেকে বাতাস এসে ওর চুলগুলো কপালে ফেলে দিল। প্রিয়ম চুলগুলো সরিয়ে নিয়ে বলল, একটা ফর্সা রঙের বুচি মেয়ের গোলগাল মুখটা, থুতনিতে গর্ত আছে, চোখের পাতাগুলো খয়েরি রঙের। চোখের পাতা ফেললে মাঝে মাঝে যেন মনে হয় মেকআপ ব্যবহার করেছে। এই চোখের পাতা আর ঘন পাপড়ি তার সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করেছে। মাথার চুলের লালচে রংটাও তাকে মানিয়েছে। কিন্তু সবকিছুই বেমানান লাগত যদি এই তিলটা না থাকত। এই তিলটা তার সব সৌন্দর্যকে এক নিমিষেই পূর্ণ করে দিয়েছে। আমি মাথা নাড়লাম, কিছু বলতে পারছিলাম না, লজ্জা করছিল। একটা মানুষ আমাকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। আমি ওর দিকে না তাকিয়ে অন্যদিকে রইলাম, ওর দিকে যে তাকাতেই পারছিলাম না, ওর চোখের দিকে তাকালেই আমার মরণ হবে। প্রিয়ম হঠাৎ কানের কাছে এসে বলল, এই বুঝি লজ্জা পেয়েছ বুঝি? আমি মাথা নেড়ে বললাম, উহু। তাহলে আমার দিকে তাকাও। উফ, অন্যদিকে তাকিয়ে থাকলে ভালো লাগে না, তাহলে কিন্তু আমি চলে যাব। ঘুরো না এই দিকে। আমি ওর দিকে ঘুরলাম কিন্তু তাকালাম না। ওর বুকে মাথা রাখলাম। প্রিয়মের বুকের প্রত্যেকটা হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পারছিলাম। এই প্রথম আমি খাটো হওয়াতে খুশি হলাম। হঠাৎ করেই প্রিয়মকে বললাম, আমাকে একটু উঁচু করো তো। কেন? আহা, উপরে তুলো না। প্রিয়ম আমাকে দুহাতে উপরে ভাসালো। আমি প্রিয়মের চোখের দিকে তাকিয়ে ওর দুহাতে ওর গলা জড়িয়ে ওর কপালে চুমু খেলাম, গালে, নাকে, সব জায়গায় চুমু খেলাম। প্রিয়ম হেসে বলল, ঠোঁটে চুমু খাবে না? আমি কিছুক্ষণ চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর ওর ঠোঁটের কাছে যেতেই আমাকে নামিয়ে দিল। আমি বললাম, কি হলো? প্রিয়ম হেসে বলল, কিছুই না। আচ্ছা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই প্রিয়ম আমার হাতে একটা বয়ামের মতো কিছু একটা দিল। তারপর খুলতে বলল। চোখ খোলার পর আমি দেখলাম বয়াম ঠিকই, কিন্তু তার মধ্যে 10-15টা মশা। আমি অবাক হয়ে বললাম, এগুলো তো মশা। হু, আমার ফ্রেন্ড অনেক কষ্ট করে ধরেছে। তুমি মশার রেসিপি আবিষ্কার করেছ শুনে আমাকে এগুলো দিয়ে পাঠালো, সে মশার রেসিপি ট্রাই করবে। আমি জিভে কামড় দিলাম, প্রিয়ম পড়ে ফেলেছে তাহলে। আমতা আমতা করে বললাম, আসলে না, আমি সরি। হু, এগুলো দিয়ে মশার পায়েস রান্না করে খেয়েও, তাতে যদি একটু বুদ্ধি হয় মাথায়। রাগ করছো কেন? আমি রাগ করিনি এখন। যদি রেগে থাকতাম, এতক্ষণ প্রেম করতাম না। তুমি জানো, তোমার চিঠি পড়ার পর আমি খেতে বসেছিলাম, শুধু মনে হয় আমি এই বুঝি মশা খেয়ে নিলাম। কোনো সুস্থ মানুষ এমন চিঠি লিখে? তোমার এই চিঠি পড়ে যে কেউ তোমাকে পাবনা হেমায়েতপুরের টিকিট কেটে দিবে। নেহাত আমার সহ্য ক্ষমতা বেশি। না হলে আমিও। প্রিয়ম আর কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ থেমে দম নিয়ে বলল, তুমি বাড়ি যাচ্ছ কবে? কেন? এমনি। কি জানি না। তা জানবে কেন? জানো তো, শুধু মশার রেসিপি। হু, ভাবছি তোমাকে মশার ঝোল খাওয়াবো। কথাটা প্রিয়মকে বলে দিয়ে আমি একটা দৌড় দিলাম, একেবারে দরজার সামনে এসে থামলাম। এখন প্রিয়মের সামনে থাকা বিপজ্জনক ছিল। রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ ফুপির সামনে পড়ে গেলাম। উনি ঘুমিয়েছিলেন, কখন উঠেছে কে জানে, আমাকে দেখে বলল, বয়ামে কি এগুলো? একটুক্ষণ ভালোভাবে দেখে বলল, মশা নিয়ে করছিস, যা বাইরে ফেলে দিয়ে আয়।
ফুপি আমার হাত থেকে বয়ামটা নিয়ে গেল। আমি রুমে গেলাম। আস্তে আস্তে বাসার সবাই মশার রেসিপি জেনে গেল। সৃজন ভাইয়া চা দিতে গেলেই জিজ্ঞেস করল, প্রিয়তমা মশা দিয়ে বানাওনি তো? মানে? সৃজন ভাইয়া হাসল। নাবাও জেনে গেছে। এরা সবাই মিলে মজা করতে শুরু করল, প্রিয়ম ছাড়া ওদের কেউ বলেনি। আচ্ছা সৃজন ভাইয়া কি আমার আর প্রিয়মের সম্পর্কের কথা জানে? আচ্ছা সৃজন ভাইয়া কি আমার আর প্রিয়মের সম্পর্কের কথা জানে? প্রশ্নটা মনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগল। প্রিয়মকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। প্রিয়ম সন্ধ্যাবেলায় কল দিল। ও কিছু বলার আগেই আমি বললাম, এই তুমি সৃজন ভাইয়াকে কি বলছো? আমি তো সৃজনকে অনেক কিছুই বলি। তুমি কি বলার কথা বলছো? আচ্ছা মশার রেসিপিগুলো না তো? ওই তুমি কেন বললে? কি কেন বললাম? আচ্ছা আমি একা কেন তোমার এই উদ্ভট রেসিপিগুলো মাথায় নিয়ে ঘুরব? ওরাও ঘুরতে থাকুক। প্রিয়ম হাসছে, আর আমি রাগে লাল হচ্ছি। রাগ কন্ট্রোল করে বললাম, সৃজন ভাইয়া সব জানে নাকি? হু? কি হু? সৃজন আমার থেকে অনেক বুদ্ধিমান। পড়ালেখায় সবসময় ফার্স্ট ক্লাস, ও সবই জানে। আমি কি বলি আর উনি কি বলে? তুমি কি বলো? আমি এটাই বললাম যে সৃজন ভাইয়া কি আমাদের সম্পর্কের ব্যাপারে জানে? হু? জানে তো। আমি তো ওকে প্রায় সব কিছুই বলি। কেন কোনো সমস্যা হয়েছে নাকি? না। আমি কালকে চলে যাব। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পর বলল, তুমি তো বলেছিলে 2 দিন পরে যাবে। না, আব্বু আজকে এসে পড়েছে। ওহ। বাড়িতে গিয়ে মশার রেসিপিগুলো ট্রাই করো কেমন? প্রিয়ম, জি বুচি সাহেবা বলেন। প্রিয়ম হাসছে। আমি ওর হাসির শব্দ নীরবে শুনছিলাম। হঠাৎ করেই রুমে আব্বু আসতেই আমি মোবাইলটা কোনো মতে বালিশের নিচে রেখে দিলাম। আব্বু আমার পাশে বসে মাথায় হাত রেখে বললেন, শুকিয়ে গেছ? এই মাস 2কে। আরে না, আগের মতোই আছি। এই কয়দিন দেখোনি তো? হু? কাল সকাল সকাল বেরুতে হবে কিন্তু। সব গুছিয়ে রাখো। আর ভয় পেও না, বাড়ির সবকিছু ঠিক হয়ে গেছে, তুমি আর কষ্ট পাবে না। আমি মাথা নাড়লাম। আব্বু চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আব্বু কি ঠিক হয়ে যাওয়ার কথা বলল? আর তার থেকেও বড় কথা, খুব সকালে চলে গেলে তো প্রিয়মকে দেখতে পারব না। এত সকালে ও আসবে কিভাবে? খুব সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সারাদিন বাসে জার্নি করে চোখে একরাশ ক্লান্তির ছাপ নিয়ে যখন বাসায় ঢুকলাম, তখন আপা আমাকে একরাশ চমকে দিয়ে জড়িয়ে ধরে বলল, এত কিছু তুই সহ্য করলি কেমনে? আমি কিছুই না বুঝে উঠতে পারলাম না। বললাম, আমি আবার কি সহ্য করলাম? আমার কাছে লুকিয়ে রাখলি কেন? একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো। আমি বুঝে গেলাম আপা কি বলছে। আব্বুর দিকে তাকালাম। আব্বু সব করেছে আমি জানি। আপা আমার মুখটা ওর দিকে ঘুরিয়ে আবার বলল, তুই কি ভাবলি তোর আপা ওই লোকটার সাথে থাকবে? আমি সেদিনই ওই লোকটাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি আর ওই বাড়িতে যাব না। আমি যখনই কথা বলতে যাব, ঠিক তখনই আব্বু আমাকে আর আপাকে থামিয়ে দিয়ে বলল, আহ, এখন না, পরে কথা বলো। এখন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। আব্বু এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আপার বাচ্চাটার জন্য, আপার জন্য অনেক কষ্ট লাগছিল। আমার জন্যই তারা এত কষ্ট পাচ্ছে। আব্বু আপার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রিয়মকে না দেখে আমি বাড়িতে এসে শান্তি পাচ্ছিলাম না। তারপর উপর প্রিয়ম খুব কম কথা বলতো, শুধু কয়েক মিনিটের জন্য ও কথা বলতো। বেশি কথা বলতে চাইলেই বলতো, তোমার পড়ালেখায় সমস্যা হবে। এখন ভালো করে পড়ো,
পরীক্ষার পর তো অনেক সময় পাবে, তখন কথা বলবো অনেক সময়। সব সময় এমন কথা শুনতে শুনতে একটা সময় আমার মনে হতো হয়তো প্রিয়ম আমাকে এড়িয়ে চলছে। আবার পরক্ষণেই ভাবতাম ও যা করছে তা আমার ভালোর জন্যই। বাড়িতে আসার পর থেকেই আপাকে দেখে বেশ অবাক হলাম, সে কত কঠোর হতে পারে তাও জানলাম। আম্মুকে এসব বিষয়ে জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ তিনি আপার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আমায় দোষারোপ করে। তবে আমি বেশ খুশিই ছিলাম, কারণ আপার বাচ্চাটা এখন বেশ গুলুমুলু হয়ে গেছে। পড়াশোনার ফাঁকে একটু আধটু বাচ্চাটার সাথে দুষ্টামিও করতাম। সারাদিনে একবার প্রিয়ম ফোন করত, এটা কোনোভাবেই ওর ভুল হতো না। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে প্রিয়মের ফোন দেওয়াও বন্ধ হয়ে গেল। আমি পরীক্ষার সময়টুকু বাদে সব সময় মোবাইল সাথে রাখতাম। প্রিয়ম কল দিবে এই আশায়, কিন্তু প্রিয়ম পরীক্ষা শুরু হওয়ার আগেই বলে দিয়েছিল সে পরীক্ষা চলাকালীন আমাকে কল দিবে না। আমাকে ওর কথা শুনতে হলো। তারপরও পরীক্ষা দিয়ে বাসায় এসে একবার মোবাইল চেক করতাম, আবার সাথে ঘুমানোর আগে মোবাইল হাতে নিয়ে বসে থাকতাম যদি প্রিয়ম কল দেয় এই আশায়। একদিন পরীক্ষা দিয়ে বাসায় এসে মোবাইল হাতে নিতেই দেখি প্রিয়ম অনেকগুলো কল দিয়েছে। আমার খুশি আর দেখে কে। হঠাৎ করেই চোখমুখ চকচকে হয়ে উঠল। আমি বেশ কয়েকবার কল দিলাম, ওর ফোন বন্ধ ছিল। এরপর সারাটা দিন মোবাইল হাতে নিয়ে চাতক পাখির মতো তাকিয়েছিলাম প্রিয়ম কখন কল দিবে। রাতেও ওর ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় রাত 12টায় রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল, ঘুম জড়ানো চোখে। মিস্টার লম্বু নামটা দেখার পর আমার ঘুম এক নিমিষেই হারিয়ে গেল। লাফ দিয়ে শুয়া থেকে উঠে বসলাম। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, এই বুঝি। আমার মনে হচ্ছিল আমি প্রায় 10 বছর পর প্রিয়মের কণ্ঠস্বর শুনছি। ওর কণ্ঠস্বর শুনে আমার আবার ঘুমে ধরছিল, এতদিন ওর কণ্ঠস্বর না শোনার ফলে যে ঘুমাতে পারিনি। প্রিয়ম আবার বলল, এই বুঝি। ঘুমিয়ে গেছ নাকি? না। তাহলে এতক্ষণ কথা বলনি কেন? শুনছিলাম। কি আওয়াজ? কার? তোমার। বাহ, প্রেম দেবী তোমার মধ্যে ভর করেছে নাকি? ধুর, সব সময় মজা করবা না। প্রিয়ম হাসল, ওর হাসির শব্দ যেন আমার চোখে আরো ঘুম এনে দিচ্ছে। এতদিনে আমি ঠিক করে ঘুমাতে পারব। প্রিয়ম বলল, আচ্ছা, তোমার কাছে চিঠি এসেছে? না, 5 মিনিট কথা বলতে পারে না, এখন চিঠি লিখেছে। ভালো হয়েছে আসেনি। আসলেও আমি পড়ব না। আরও কিছু বলবো, তার আগেই আপু এসে দরজায় টোকা দিল। হয়তো কথা বলার আওয়াজ শুনেই এসেছে। আমি শুয়ে পড়লাম, একটু পর দেখলাম আপু রুমের ভিতরে এসেছে, আমি যাচ্ছেই না। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকতে থাকতে আমি একসময় ঘুমিয়েই পড়লাম। প্রিয়ম হয়তো অপেক্ষা করতে করতে ফোন কেটে দিয়েছিল। এতদিন অপেক্ষার পর প্রিয়মের সাথে কথা বলার সুযোগটা এভাবে হারিয়ে ফেলব ভাবতেই পারিনি। মন খারাপ করে পরীক্ষা দিতে গেলাম। প্রশ্ন হাতে পাওয়ার পর সবাই প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয়ে গেল, এটাই স্বাভাবিক। আমিও লিখছিলাম, ঘণ্টা খানিক যেতেই হঠাৎ করে আমার মাথায় এলো প্রিয়ম হয়তো চিঠিতে আমার নাম দিতে ভুলে গেছে। হয়তো চিঠির খামের উপর লিখেছে, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে দিচ্ছে। এইটা লিখার কারণেই হয়তো চিঠি আসেনি। তাহলে এখন কি হবে? আমি কি একবার দেখে আসব পোস্ট অফিসে গিয়ে? এসব চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম 10 মিনিট চলে গেছে। আমি আবার লেখায় মনোযোগ দিলাম, খুব তাড়াতাড়ি লিখছিলাম। যত তাড়াতাড়ি লেখা শেষ হবে তত তাড়াতাড়ি আমি বেরুতে পারব, প্রিয়মের চিঠিটা আনতে পারব। কিন্তু অন্যদিনের মতো সময় শেষ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছিল আজকে সময়ের কাঁটা বন্ধ হয়ে গেছে। পরীক্ষার হলে বসে থাকতে আমার কতটা অস্বস্তি হচ্ছিল, কতটা ছটফট করছি নিজেই বুঝতে পারছিলাম না। অবশেষে অপেক্ষার অবসান হল। আমার পরীক্ষা শেষ হল। পরীক্ষার হল থেকে বেরিয়ে আমার যেন একটু শান্তি লাগছিল।
পুষ্পর জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে আব্বু আসেনি, পুষ্পর সাথেই যেতে হবে। পুষ্প হলো থেকে বেরিয়ে আমার কাছে এসে বলল, কি রে, কই মাছের মতো ছটফট শুরু করছস কেন? বান্ধবী, আমার কলিজা, আমার সাথে এক জায়গায় যাবি? দরকার পড়ল, আর অমনি কলিজা হয়ে গেলাম। কই যাবি? বেশি দূরে কইলাম যামু না। আরে বেশি দূরে না, পোস্ট অফিসে যামু। পুষ্প আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, কুত্তা, তুই জানোস কত দূর? আমি যামু না। আমি জানতাম পুষ্প যেতে চাইবে না, তাই বিকল্প প্ল্যানও ভেবে রেখেছিলাম। বললাম, দেখ, আমি তোর কত হেল্প করে দিলাম, আর আজকে আমি বিপদে পড়ে তোর কাছে একটু হেল্প চাইলাম, তুই দিলি। বুঝতে পারছি তুই কেমন বান্ধবী। এর বেশি কিছু বলার সুযোগ পেলাম না, পুষ্প রাজি হয়ে গেল। দুজনে মিলে পোস্ট অফিসে গেলাম। একটা লোক টেবিলের দিকে ঝুঁকে কি যেন দেখছিল। লোকটার কাছে চিঠি এসেছে কিনা জিজ্ঞেস করতেই লোকটা চশমার উপর দিয়ে আমাদের দেখল। লোকটা বয়স প্রায় 3637 হবে। মাথায় টাক পড়ে গেছে এখনই। মাথা তুলে চেয়ারে হেলান দিয়ে বলল, চিঠি? কার চিঠি? তোমার না তোমার? আমার, আর পুষ্পকে ইশারা করে বলল। আমি বললাম, আমার। একটা চিঠি এসেছে, কিন্তু নাম দেয়নি। কি যেন একটা লিখেছিল, মনে পড়ছে না তো। আমি তাড়াতাড়ি করে বললাম, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে দিচ্ছে লিখা ছিল। হ্যাঁ হ্যাঁ, বাসার ঠিকানা দেওয়া ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চিঠিটা বের করে দিচ্ছি। লোকটা চিঠি বের করতে করতে আবার বলল, তা কিসে পড়ছ? এই তো এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। ওহ, পরীক্ষা দিয়ে এখানে এসেছ নাকি? জি। আচ্ছা যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও। বাসার সবাই চিন্তা করবে। আমরা ওখান থেকে বেরোনোর পর রিকশা পেয়ে গেলাম। রিকশায় উঠার পর থেকে পুষ্প আমাকে দেখছিল। আমি ওর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হাসলাম। পুষ্পর হাসি আসছে, কিন্তু ও আটকে রেখেছে। আমাকে বলল, প্রিয়তমটা কে রে? ডুবে ডুবে জল খাচ্ছ আর আমাকে বলনি? বললাম না, কোথায়, তোকে নিয়েই তো চিঠি নিতে আসলাম। আর আপনি নিজেও তো আমাকে আপনার কথাটা বলেননি, মনে নেই? আমি কত গোয়েন্দাগিরি করে ধরেছিলাম বিষয়টা। দুজনেই হাসলাম। আমাদের বিকট হাসির শব্দে রিকশাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে আমাদের দেখল। আমাদের হাসি থেমে গেল। কিছু চুপচাপ থাকার পর পুষ্প বলল, দেখি তো আপনার প্রিয়তম কি লিখছে। আমি চিঠিটা হাতে নিয়ে একটু বেঁকে বললাম, জি না, অন্যের পার্সোনাল চিঠি পড়ার আগ্রহটা এবার আপনার ছাড়া দরকার। কি? ওই বেইমান, ওই তুই আমার পার্সোনাল চিঠিগুলো তো আমার আগেই পড়ে ফেলতি। বল পড়তি না? মিথ্যা কথা বলিস কেন? মাত্র 4টা পড়েছি। তাহলে আমিও তোর 4টা চিঠি পড়ব। তোর জামাইয়ের আবদার নাকি এটা? হ্যাঁ। ওহ, তাহলে দিব না। তোর আবদার হলে দিতাম। পুষ্প অনেক জোর করল, আমি ওকে দিলাম না। বাসায় আসার পর আম্মু জিজ্ঞাস করল, কি রে, আজকে এত দেরি হলো কেন? ওই পুষ্পর সাথে ওর আন্টির বাসায় গিয়েছিলাম, ওর আন্টি অসুস্থ তো। আম্মুর সামনে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে জীবনের প্রথম ফতাফত একটা মিথ্যা কথা বললাম। তারপর রুমে এসে চিঠিটা বের করলাম। উফফ, চিঠির খামটা দেখেই আমি বুঝতে পারলাম চিঠিটা অনেক বড় হবে। ফ্রেশ হয়ে চিঠির খামটা খুললাম। হঠাৎ করে মনে পড়ল কেউ রুমে আসতে পারে, তাই উঠে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিলাম। চিঠিটা বের করার পর আমি যেন পুরো প্রিয়মকে পেয়ে গেছি। 13 পৃষ্ঠার একটা আমি ঘোর নিয়ে পড়তে বসলাম। প্রত্যেকটা লাইনেই যেন আমি প্রিয়মকে পাচ্ছিলাম। পুরো চিঠি পড়ার পর আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোরের মধ্যেই চিঠি হাতে নিয়ে বসে আছি। প্রিয়ম আমাকে অনেক ভালোবাসে, ওর প্রত্যেকটা লাইনে আমি ছিলাম। এই বুঝি।
আমি যে তোমায় মিস করি সেটা তুমি বুঝতে পারো নাকি? বুঝতে পারো আমি তোমায় কতটা ভালোবাসি। আচ্ছা, তোমার পরীক্ষা কবে শেষ হবে বলো তো? তোমার সাথে আমি কতদিন ঠিক করে কথা বলতে পারি না। আমি প্রতি মিনিট সেকেন্ডের হিসেব রেখেছি, আমাকে পুষিয়ে দিতে হবে কিন্তু। চিঠির এই প্রথম অংশটা আমি আরেকবার পড়ে নিলাম। আমি চিঠিটা আবার পড়লাম। চিঠির শেষে লেখা ছিল, এই প্রিয়তমা, তুমি কি ঘুমের ওষুধ? তোমায় ভাবলেই আমার ঘুম আসে। তুমি কি বনলতা? তোমায় ভাবলেই আমি দুদণ্ড শান্তি পাই। আচ্ছা, বনলতা সেনের কি চিবুকের নিচে তিল ছিল? না, ছিল না। বনলতার হিংসে হবে তোমায় দেখে। তুমি বনলতা নও, তুমি প্রিয়তমা, প্রিয়মের তমা। ওহ, তোমার একটা নতুন নাম হয়েছে, প্রিয়ম বউ। চিঠিটা টেবিলের উপর রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। জানালার বাইরে অন্য বাসার দেয়াল। আমি ওইটায় দেখছি, ভালো লাগছে। মনের ভিতর তখনও প্রিয়মের চিঠির ঘোর লেগে আছে। তখনও প্রিয়ম বউ শব্দটার রেশ লেগে আছে। প্রিয়ম বউ শব্দটা পড়ার সাথে সাথেই শরীর শিহরিত হয়েছে। আরেকবার উচ্চারণ করলাম, প্রিয়ম বউ। হাসলাম, এত ভালো লাগছে কেন? দরজার ছিটকিনিটা খুলতেই আম্মু এসে সামনে দাঁড়ালো, বলল, দরজা বন্ধ করে কি করছিলি? সেই কখন থেকে ডাকছি। তমা। আমি আরেকবার বললাম, প্রিয়ম বউ। তারপর খিলখিল করে হাসলাম। আম্মু ভ্রু কুঁচকে আমাকে দেখে বলল, পরীক্ষার টেনশনে পাগল হয়ে গেলি নাকি? আম্মুর কথা শুনে আমি হুঁশ পেলাম। বললাম, কিছু বলবে? খাবি না নাকি? খাবো তো। আও, আসছি। আমি রুমে এসে চিঠিটা লুকিয়ে রেখে খেতেই যাচ্ছিলাম। এখন রুম থেকে বেরোইনি, হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনছিলাম। আব্বু কিছু একটা বলছিল, অনেকটা এই রকম, ছেলে নিয়ে যাবে, এটা কি মামা বাড়ির আবদার? এখনো তো কিছু করিনি। সাহস থাকলে আসুক দেখি, 14 শিখের ভাত খাওয়াইয়া আনব। আমি রুম থেকে বেরুতেই আম্মুর সামনে পড়ে গেলাম। আম্মু বলল, খেতে আয়। কি হয়েছে? আব্বু চিৎকার করতেছে কেন? কাল রুমার জামাই আসছিল ছেলের সাথে দেখা করতে, রুমা ওকে বাসায় ঢুকতে দেয়নি। তাই আজকে রুমাকে ফোন দিয়ে বলেছে ছেলে নিয়ে যাবে। ও ভয় কান্না শুরু করে দিল, আর তোর আব্বুও বাসায় এসে শুনে ফেলল, এই শুরু হয়ে গেল। আমি কিছু না বলে ভাত খেতে বসলাম, কিন্তু ভাত গলা দিয়ে নামছেই না। আমার জন্যই এসব হচ্ছে বাড়িতে। আমি যদি সেদিন আব্বুকে ওই ঘটনা না বলতাম তাহলে আজকে আর বাসায় এই দিন আসতো না। আমার আব্বু যে কি না কোনোদিন উঁচু গলায় কথা বলেনি, আজকে সে চেঁচামেচি করছে। এখন অবশ্য চিৎকার চেঁচামেচি কমে গেছে। আব্বু বোধহয় রুমে গিয়ে শুয়ে আছে। আমি কোনোমতে খাওয়া শেষ করে আব্বুর রুমে গেলাম। আব্বু আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলেন, জানালা দিয়ে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন। আব্বু মাঝে মাঝে সিগারেট খান, তবে আমাদের সামনে খায় না। উনি বললেন, কিছু বলবে মা? জি। আসো, এইখানে বসো। আব্বুর তার পাশে বসতে বললেন, আমি গিয়ে তার পাশে বসলাম। কথাটা বলবো কি বলবো না ভেবেই হাত মুচড়ে আর ফুটিয়ে লাল করে ফেলছি, অবশেষে মনে সাহস জমা করে বললাম, আব্বু, আমাদের জন্য কিন্তু আপার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে। আব্বু হয়তো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার দিকে তাকাইনি। আমার খুব ভয় করছিল, মনে হচ্ছিল আব্বু আমাকে খুব জোরে ধমক দিবে। আব্বু আস্তে বলল, হবে না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি পড়তে বসো গিয়ে, ভালো করে পড়ালেখা করো। বাড়ির সবার মুখ সবসময় কেমন যেন গম্ভীর হয়ে থাকত। আমার খুব ভয় হতো, চিন্তা হতো, কিন্তু কিছুই করতে পারতাম না। আমার পরীক্ষা শেষ হতে না হতেই নাবা একের পর এক কল দিয়ে যাচ্ছিল ঢাকায় যাওয়ার জন্যে। আমি যাব করেই যেতে পারছিলাম না, আমাকে নিয়ে যাওয়ার কেউ ছিল না।
আব্বু সব সময় ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে। যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিলাম না, তাই কাছের আত্মীয় স্বজনদের সাথেই সময় কাটাতে লাগলাম। আর প্রিয়মের সাথে আমি কথা বলতাম না, ও আমার সাথে পরীক্ষার সময়টাতে কথা বলেনি, এটার প্রতিশোধ নিচ্ছিলাম। অবশ্য এই প্রতিশোধটা নিতে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছিলাম যে প্রিয়মকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। খুব কষ্ট হতো ওর সাথে কথা না বলতে পারলে, তাই এসব প্রতিশোধ নেওয়ার চিন্তা বাদ দেওয়ার কথা ভাবলাম। যখন ভাবলাম ওকে ফোন দিব, ওর সাথে কথা বলবো, ঠিক তখনই ফুপার আগমন হয় আমাদের বাড়িতে। তিনি গ্রামের বাড়ি এসেছিলেন, আমাদের বাসায় এসেছে আমাকে নেওয়ার জন্য। আমি প্ল্যান পাল্টে ফেললাম, প্রিয়মকে কল দিলাম না। ভাবলাম ঢাকায় গিয়ে সারপ্রাইজ দিব। যেই ভাবা সেই কাজ, জামা কাপড় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যে ঢাকায় যাচ্ছি সেটা কেউ জানেই না। ফুপা ফোন দিয়ে বাসায় জানতে চেয়েছিল, কিন্তু আমি না করাতে আর ফোন দিল না। অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। ফুপা কয়েকবার কলিং বেল বাজিয়ে কিন্তু কেউ দরজা খুলছে না। কিছুক্ষণ পর নাবা দৌড়ে আসছে, আর কি কাকে যেন কি বলল। আমি লুকিয়ে পড়লাম যাতে নাবা দেখতে না পায়। দরজার পাশের দেয়ালাটার সাথে মিশে দাঁড়িয়ে আছি। নাবা দরজা খুলে ফুপাকে দেখে বলল, তমা আপুকে নিয়ে এলে না কেন? ও আসতে চায়নি। আমি গিয়েছিলাম তো। বলতে বলতে ফুপা ভিতরে গেল। নাবা বলল, শাকচুন্নি আরেকবার আসবে না তখন? ওর পুরো কথাটা শেষ করতে না দিয়েই আমি ওর মাথায় ঠোকা দিয়ে বললাম, আমি শাকচুন্নি না। নাবা আমাকে দেখে খুশিতে চিৎকার করে ফেলল। খুশিতে ও কি করবে তা বুঝতে পারছে না। ফুপি ওর কাণ্ড দেখে হেসে ফেলল। ফুপি বলল, যা ফ্রেশ হয়ে নে। আমি রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিলাম। নাবা পাশে বসে বলল, ওই কি খবর তোমার? ভালোই তো। তুমি যে এখানে আসছো প্রিয়ম ভাইয়া জানে? না। সত্যি? নাবা আমার কথা বিশ্বাস করল না। আমি হেসে বললাম, সত্যি জানে না। আমি ওর সাথে দুষ্টামির করে কয়েকদিন কথা বলিনি। প্রিয়মের কথা মনে পড়তেই ব্যাগ থেকে ফোন বের করে প্রিয়মকে কল দিচ্ছিলাম। নাবা ফোনটা হাত থেকে নিয়ে নিল। তারপর বলল, এই কল দিও না। জানে না তো জানেই না। রাতে আমাদের বাসায় আসবে খেতে, ফুপু বাসায় নেই তো, তখন তোমাকে দেখলে মারাত্মক শকট হবে। আমি নাবার আইডিয়াটাকে একেবারে ফেলে দিতে পারলাম না। ফ্রেশ হয়ে জানালাটা খুলতে খুলতে বললাম, কিরে নাবা, গনসার কি খবর? নাবা জানালার কাছে এসে বলল, গণেশরা চলে গেছে এই বাসা ছেড়ে। বেচারা যাওয়ার আগে তোর নাম্বারটা খুব চেয়েছিল। নাবা হাসল, আমি ওর সাথে তাল মিলিয়ে হাসলেও গণেশের জন্য কষ্ট পেলাম। ওকে আর দেখতে পারবো না। মাত্র 8টা বেজেছে, কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বিকালে এসে খাওয়া হয়নি। তাই এখন প্লেটে খাবার নিয়ে হেঁটে হেঁটেই খাচ্ছিলাম। নাবা টেবিলে বসে পা দুলিয়ে দুলিয়ে কথা বলছে। ফুপি আমাকে আর নাবাকে বকছে আমি হেঁটে হেঁটে খাচ্ছি বলে, আর নাবা টেবিলের উপর বসেছে বলে ওনার টেবিল নাকি ভেঙে যাবে। দরজায় টোকা পড়ল, আমি নাবার দিকে তাকালাম আর নাবা আমার দিকে তাকালো। মানে বুঝলাম ও দরজা খুলবে না, আমাকেই খুলতে হবে। আমি প্লেট হাতে নিয়েই দরজা খুললাম। সৃজন ভাইয়া এসেছে, আমাকে দেখেই চোখ বড় করে বলল, প্রিয়তমা, তুমি এইখানে কখন আসছো? এই তো বিকালে। সৃজন ভাইয়া দরজার সামনে দাঁড়িয়েই জুতো খুলতে লাগল। আমিও চলে আসলাম, চেয়ারে বসে প্লেটের ভাতটুকু শেষ করে হাত ধুতে বেসিনের কাছে গেলাম। সৃজন ভাইয়া ভিতরে আসতে আসতে বলল, প্রিয়তমা, পরীক্ষার টেনশনে মোটা হয়ে গেছ। আমি দরজার দিকে তাকাতেই দেখলাম প্রিয়ম ও দাঁড়িয়ে আছে। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজাটা ঠাস করে লাগিয়ে সৃজন ভাইয়ার রুমে চলে গেল। বুঝতে পারলাম না কি হলো। প্রিয়ম রাগ করল নাকি? রাগ করবে কেন?
ওর তো খুশি হওয়ার কথা। আমি বলেই গিয়েছিলাম প্রিয়মের ফোন ধরিনি এতদিন, এই জন্যে হয়তো রেগে আছে। কোনোদিন ফোন ধরেও অল্প কয়েকটা কথা বলে রেখে দিয়েছি। মনে পড়তেই বুঝতে পারলাম এই জন্যেই হয়তো রেগে আছে। আমি রাগ ভাঙানোর কোনো চান্সেই পাচ্ছিলাম না। প্রিয়মের সাথে হয়তো সৃজন ভাইয়া আছে, অথবা একা পেয়েছি কিছু বলতে যাব তার আগেই ফুপি চলে এসেছে, কিছু বলতেই পারছিলাম না। এইদিকে এই ঘণ্টাখানিকের ভিতরে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল টেনশনে। অবশেষে উপায় না দেখে সৃজন ভাইয়ার রুমে গেলাম প্রিয়মকে ডাকার জন্য, গিয়ে দেখি প্রিয়ম ওইখানে নেই। সৃজন ভাইয়া শুয়ে শুয়ে মোবাইলে যেন কার সাথে কথা বলছিল। আমি রুমে যেতেই মোবাইল রেখে দিয়ে বলল, কিছু বলবে? প্রিয়ম কোথায়? চলে গেছে নাকি? ও ছাদে। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়েই যাচ্ছি, কিন্তু সৃজন ভাইয়া পিছন থেকে আবার ডাকল, প্রিয়তমা। আমি ঘুরে বললাম, কি? ছাদে যাচ্ছ? হ্যাঁ। তোমার উপর প্রচণ্ড রেগে আছে। তোমাকে কতবার কল করেছে জানো? একটু সাবধানে কথা বলো কিন্তু। আমি ছাদের দরজা পর্যন্ত গেলাম, এরপর আর যাওয়ার সাহস পাচ্ছিলাম না। খুব ভয় করছিল। হঠাৎ করে মোবাইলের টর্চের আলো এসে আমার মুখের উপর পড়ল। প্রিয়ম আমাকে দেখে টর্চটা আবার বন্ধ করে দিল। মনের ভিতর সাহস সঞ্চার করে কিছুটা এগিয়ে গেলাম প্রিয়মের দিকে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললাম, অন্ধকারে ভয় করে তো? কিছুক্ষণ পর প্রিয়ম মোবাইলের টর্চটা জ্বালালো। আলো এসেছে কিছুটা। আমার থেকে প্রিয়ম একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি দূর থেকেই বললাম, সরি। প্রিয়ম আমার কাছে এসে বলল, ঠাস করে কানের পিছে একটা দিব। ফোন ধরো নি কেন? কতবার কল দিয়েছি জানো? আমার কত টেনশন হচ্ছিল তোমার সাথে কথা না বলতে পেরে জানো? আমি হাসলাম। প্রিয়ম বেশিক্ষণ রেগে থাকতে পারে না। আমি প্রিয়মকে জড়িয়ে ধরে বললাম, তুমিও তো আমার সাথে কতদিন কথা বলনি, তখন আমার কতটা টেনশন হচ্ছিল আর কষ্ট হচ্ছিল সেটা নিশ্চয় এখন বুঝতে পারছ। তখন কিন্তু আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু সেই কষ্টটা সহ্য করছিলাম, কারণ তোমার পরীক্ষা ছিল তাই। বুঝতে পেরেছি। প্রিয়ম আমাকে সরিয়ে দিয়ে বলল, আমি সবকিছু তোমার ভালোর জন্য করছিলাম, আর তুমি কি করলে? আমি আবার কি করলাম? আমাকে না বলেই ঢাকা চলে এসেছ। সারপ্রাইজ ছিল এটা। এমন সারপ্রাইজ চাই না আমি। তোমাকে দেখার জন্য আমি কতটুকু পাগল হয়ে গিয়েছিলাম সেটা আমিই জানি। কিন্তু আজকে তোমাকে হঠাৎ করে দেখার পর মনে হলো আমার হার্টবিট থেমে গেছে। এভাবে আর কখনো আসবে না। আসার সময় আমাকে জানিয়ে আসবে। কেন? জানিয়ে আসলে কি সাজগোজ করতে নাকি? সেই তো এভাবেই দেখা করতে, খোঁচা খোঁচা দাড়িতে, মাথার লম্বা চুল নিয়ে। কথাটা বলতে বলতে আমি ছাদের চওড়া রেলিংটাতে হেলান দিয়ে দাঁড়ালাম। প্রিয়ম এসে আমাকে রেলিংয়ের উপর বসিয়ে দিল। আমি একটু জোরেই বললাম, এই পড়ে যাব তো? না, পড়বে না। আমি আছি তো। প্রিয়ম আমার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই প্রিয়ম আমার গালের সাথে ওর গাল লাগালো। ওকে সরিয়ে দিয়ে বললাম, ব্যথা পায় তো? এটা তোমার সাজা বুঝি, আমার সাথে এতদিন কথা বলনি তাই। আমি হাসলাম। আকাশটায় অনেক আগেই মেঘ করেছে, এখন দমকা হাওয়াও বইছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আমি প্রিয়মের বুকে মাথা রেখে বসে আছি। কতদিন পর আমি প্রিয়মকে এভাবে কাছে পেলাম। হঠাৎ করেই প্রিয়মের মুখের দিকে তাকিয়ে প্রিয়মকে বললাম, প্রিয়ম আমাকে চুমু খাবে। প্রিয়ম দু হাতের আজলা ভরে আমার মুখটা তুলল, খুব সন্তর্পণে চুম খেল আমার চিবুকের নিচে তিলটায়। এটা ওর অভ্যাস। আমি প্রিয়মের চুলগুলোয় হাত বুলাচ্ছিলাম। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া শুরু করতেই প্রিয়ম আমাকে টান দিয়ে রেলিং থেকে নামিয়ে দিয়ে বলল, চলো, বৃষ্টি পড়ছে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। প্রিয়ম টানলেও আমি জায়গা নড়লাম না।
বললাম, আমি বৃষ্টিতে ভিজব। এত রাতে বৃষ্টিতে ভিজে না। অন্য কোনোদিন ভিজবে, চলো। আমি একা ভিজব না, তুমিও ভিজবে। প্রিয়ম কিছুক্ষণ চুপ থাকার পর আমাকে বলল, আমি তোমার মতো পাগল নই যে রাত বিরেতে বৃষ্টিতে ভিজব, আর তাছাড়াও বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লেগে যাবে। আমার কোনো যুক্তিই প্রিয়মের সামনে ঠিকল না। সে ভিজবে না, আর আমাকেও ভিজতে দিবে না, এটাই তার কথা। আর আমিও না ভিজে যাব না। প্রিয়ম বলল, এই তুমি যাবে নাকি আমি উঠিয়ে নিয়ে যাব? যাব না। প্রিয়ম কোনোমতে টেনে আমাকে নিয়ে সিঁড়িতে এলো। আমি এখন আবার জায়গা থেকে নড়ছি না। প্রিয়ম একটু রেগে গিয়ে বলল, কি হয়েছে আবার? আমি কিছুটা প্রিয়মের দিকে এগিয়ে গিয়ে ওর পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতেই প্রিয়ম আরও একটু দূরে সরে গিয়ে বলল, কি? কিছুই না। তোমার চুলে পাতা আটকে আছে, ওইটাই সরাতে চাচ্ছিলাম। ওহ। প্রিয়ম হাত দিয়ে চুল ঝাঁকুনি দিল। তারপর বলল, আমাকে বললেই হতো। এভাবে কখনো কাছে আসবা না। কেন? তোমার নিজের উপর কন্ট্রোল নেই নাকি? প্রিয়ম দুটো সিঁড়ি নেমে বলল, আমার নিজের উপর পুরো কন্ট্রোল আছে। কিন্তু তুমি মাঝে মাঝে নিজের উপর কন্ট্রোল রাখতে পারো না। প্রিয়ম নিচে চলে গেল। আমি কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়ে ভাবলাম আমি কি করছিলাম। আদৌ কি আমি প্রিয়মের চুল থেকে পাতা সরাতে যাচ্ছিলাম? সত্যিই আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। প্রিয়মের দিকে তাকাতেই দেখলাম প্রিয়ম নিচে নেমে যাচ্ছে। আমিও ওর পিছু পিছু গেলাম। আমি ভাবলাম প্রিয়ম বাসায় ঢুকবে। কিন্তু না, ও বাসায় না ঢুকে আমাকে বলল, আমি যাচ্ছি। আমি অবাক হলাম, কারণ তখনও বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি বললাম, বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে, তুমি যাবে কিভাবে? কেন, বাইক আছে তো। বাইকে গেলে তো ভিজে যাবে, পরে ঠান্ডা লেগে যাবে। তোমার সাথে ভিজলে ঠান্ডা লেগে যাবে। একা ভিজলে ঠান্ডা লাগবে না। প্রিয়ম চলে গেল। আমি অবাক হয়ে কিছুক্ষণ খালি সিঁড়িগুলির দিকে তাকিয়ে রইলাম। তারপর রুমে ঢুকলাম, মনে মনে প্রিয়মকে 100 বার গালি দিলাম। দরজায় নক করতেই দেখলাম দরজা খুলে গেল। আমি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সৃজন ভাইয়ার রুম থেকে টুংটাং আওয়াজ আসছে। আমি যতদূর জানি গিটারে আওয়াজ অনেকটা এরকম। তাও নিশ্চিত হওয়ার জন্য এগিয়ে গেলাম। গিটারের আওয়াজেই, কিন্তু সৃজন ভাইয়া গিটার বাজাতে পারে তা জানতাম না, এই প্রথম জানলাম। আমাকে দেখে সৃজন ভাইয়া বলল, প্রিয়ম চলে গেছে নাকি? হঠাৎ করে সৃজন ভাইয়ার প্রশ্নে আমি বোকা হয়ে গেলাম, কিছুটা লজ্জাও পেলাম। মাথা নেড়ে হ্যাঁ বললাম। সৃজন ভাইয়া বলল, প্রিয়তমা, 1 কাপ চা করে দিবে? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সৃজন ভাইয়া আবার ডাকল, ওই প্রিয়তমা। আমি ঘুরে বললাম, হু কি? জি বলতে পারো না? কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমাকে চা বানাতে বললে তুমি বিরক্ত হও না? না, আমি সত্যিই বিরক্ত হই না এখন। উল্টো ভালোই লাগে। কিন্তু সৃজন ভাইয়াকে খুব চিন্তিত দেখা গেল। কি যেন অনেকক্ষণ চিন্তা করে বলল, তাহলে তোমার হাতের চা আর মজা হবে না। বিরক্ত হয়ে চা বানালে চা মজা হয়। আমি কিছুই বুঝলাম না, বিরক্ত হয়ে চা বানালে চা মজা হয় কিভাবে। এটা ভাবতে ভাবতেই আমি সৃজন ভাইয়ার জন্য চা বানালাম। তারপর সৃজন ভাইয়াকে চা দিয়ে রুমে চলে আসলাম। কিন্তু মাথায় একটা জিনিস আসলো না, বিরক্ত হয়ে চা বানালে মজা হয় কিভাবে। ভেবেছিলাম একবার সৃজন ভাইয়াকে জিজ্ঞেস করব, কিন্তু আর গেলাম না। ঘুমাতে পারছিলাম না এই কথার মানে না বের করে। তাই প্রিয়মকে কল দিলাম। প্রিয়ম হয়তো ঘুমিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারলাম, কারণ ও ঘুম জড়ানো কণ্ঠে কথা বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রিয়ম, বিরক্ত হয়ে চা বানালে চা মজা হয় কিভাবে? আচ্ছা প্রিয়ম, বিরক্ত হয়ে চা বানালে চা মজা হয় কিভাবে? কি জানি।
আমি এত চা খাই না তাই বলতে পারি না। মনে হয় বিরক্ত হয়ে চাতে মশা দেওয়া হয়, তাই চা মজা হয়। ওপাশ থেকে প্রিয়মের হাসির শব্দ শোনা গেল। আমি এমনিতেই রেগে আছি প্রিয়মের উপর, ও মিথ্যা কথা বলেছে আমাকে, এখন সরি না বলে আমার সাথে মজা করছে। প্রিয়মকে বললাম, একদম মজা করবা না, তুমি সব সময় মজা করার মুডে থাকো। আচ্ছা ঠিক আছে, মজা করব না। তুমি তোমার প্রশ্নের উত্তর সৃজনের কাছে পাবে মনে হয়। সৃজনকে জিজ্ঞাসা করে দেখতে পারো। সৃজন ভাইয়াই তো বলেছে বিরক্ত হয়ে চা বানালে ভালো হয়। তাই তোমাকে ফোন দিলাম, বিরক্ত হয়ে চা বানালে কিভাবে মজা হয়। আচ্ছা রাখছি। মোবাইল কেটেই দিচ্ছিলাম, ঠিক তখনই ওপাশ থেকে প্রিয়ম বলল, এই কথা শেষ হয়নি তো? কথা শেষ তো? না, শেষ হয়নি। তুমি রাগ করেছ। আমি সত্যিই রাগ করেছিলাম, কিন্তু এতটাও রাগ করিনি, আর রাগ করেও লাভ কি? আমি প্রিয়মকে ছাড়া ওর সাথে কথা না বলে থাকতেই পারি না, কষ্ট হয় খুব। আমি প্রিয়মকে কিছু বলতে যাব, ঠিক তখনই প্রিয়ম আবার বলতে শুরু করল, আমি জানি তুমি রাগ করেছ। তোমার রাগ করাটাই স্বাভাবিক। আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, তার জন্যে সরি। আর তখন তোমাকে ওইভাবে ইগনোর করেছি, তার জন্যেও সরি। আসলে তখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলে, কতটা নিয়ন্ত্রণ হারিয়েছিলে সেটা নিশ্চয়ই তুমি জানো। তুমি অনেকটাই ইম্যাচিউর, সেজন্যে তুমি ভুল করতেই পারো, কিন্তু আমি তো ম্যাচিউর, আমি ভুল করতে পারি না। আমি চাই আমাদের ভালোবাসাতে পিউরিটি থাক 100%, কোনোভাবেই কমাতে চাই না। আর তা ছাড়াও আমি নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না। এমন কিছুই করতে চাই না যাতে এরপরের বার তোমার সামনে গিয়ে দাঁড়াতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হয়। কিছুক্ষণ থেমে প্রিয়ম আবার বলল, তুমি কি ঘুমিয়ে গেছ? আমি শুধু প্রিয়মের কথাগুলোই শুনছিলাম। ওর কথার মধ্যে আমি ডুবে গিয়েছিলাম, ভাবছিলাম কিছু মানুষ অনেক ভালোও হয়। আমি কি বলবো ভাবছিলাম, অনেকক্ষণ ভাবার পর বললাম, আই লাভ ইউ। প্রিয়ম হাসল, মোবাইলে ওর হাসির শব্দটা শুনতে আরও বেশি ভালো লাগে। প্রিয়ম হাসি থামিয়ে বলল, জানি তো মিস বুচি, তুমি কিন্তু এতটাও ইম্যাচিউর নও। আমি মোটেও ইম্যাচিউর নই। আচ্ছা রাখি এখন। আচ্ছা শুনো, কোনো একদিন আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজব পুরো রাত। প্রমিস। আমার পুরো রাতটাই প্রিয়মের কথা ভাবতে ভাবতেই কেটে গেল। প্রিয়মের ভালোবাসার গভীরতা বুঝতে চেষ্টা করছিলাম সারা রাত, কিন্তু গভীরতা শেষ খুঁজে পাইনি। প্রায় সকালের দিকে যখন চোখটা একটু লেগে গেল, তখন আবার প্রিয়ম কল দিল। ঘুমটা ভেঙে গেল, ফোন রিসিভ করতেই ওপাশ থেকে 4-5টা হাঁচির শব্দ এলো। এরপর প্রিয়ম বলল, এই বুঝি, তুমি কি আমায় অভিশাপ দিয়েছ নাকি? পাগল হয়ে গেছ নাকি? না, তাহলে ঠান্ডা লাগলো কেন? আমি তো প্রায় সময়ই বৃষ্টিতে একটু আধটু ভিজি, কই তখন তো ঠান্ডা লাগে না। তাহলে আজকে কেন ঠান্ডা লাগলো? এটা আমি কি করে জানব? আমি এখন ঘুমাবো, রাখছি। ওই বুঝি, সত্যিই অভিশাপ দিয়েছ নাকি? না, তবে এখন দিব, যদি তুমি ফোন না কাটো তাহলে যেন তোমার কোনোদিন বিয়ে না হয়। ও, তাহলে তো তোমার ও বিয়ে হবে না। প্রিয়মের কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে উঠে বসলাম। প্রিয়ম ঘুম ভাঙিয়ে দিয়েছে, এখন আর ঘুমে ধরবে না। কিছুক্ষণ রুমে পায়চারি করলাম। হঠাৎ করেই চা খেতে ইচ্ছা হলো, আমার আবার সচরাচর চা খেতে ইচ্ছা করে না। চা জিনিসটা আমার খুব অপছন্দের, চা খেতে গেলেই হয়তো ঠোঁট পুড়ে যাবে, নয়তো জিভ পুড়ে যাবে, গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে মজা পাবে না, আরও কত কিছু। এই কারণেই চা আমার পছন্দ না। তবুও আজকে কেন জানি চা খেতে ইচ্ছা করছে। রান্নাঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু আদৌও চা বানানোর কোনো ইচ্ছা আমার নেই। আলসেমি ধরে গেছে। যদি কেউ আমাকে 1 কাপ চা এই মুহূর্তে বানিয়ে আমাকে এনে দিত তাহলে ভালোই হতো। এসব ভাবতে ভাবতেই রান্নাঘরের কাছে গিয়ে দেখলাম সৃজন ভাইয়া চায়ের কাপ হাতে নিয়ে বেরুচ্ছে।
আমাকে দেখে বেশ স্বাভাবিকভাবেই বলল, চা খাবে নাকি প্রিয়তমা? সৃজন ভাইয়ার প্রশ্নে আমি একটু ঘাবড়ে গেলাম। কিছুক্ষণের জন্য মনে হলো সৃজন ভাইয়া মানুষের মন পড়তে পারে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সৃজন ভাইয়া রান্নাঘর থেকে আরেক কাপ চা নিয়ে আসতে আসতে বলল, আসলে চায়ের পানি বেশি হয়ে গেছে। আমি এ কাপ খাবো, আর বাকি চাটুকু পাতিলে থাকলে আম্মু বকা দিবে, তাই তোমাকে অফার করলাম। আমি হেসে চায়ের কাপে ফু দিলাম বার কয়েক, যেন তেন ফু নয়। দোয়া পরে ফু দিয়েছি যাতে জিভ আর ঠোঁট না পড়ে। তারপর এক চুমুক খেলাম। চা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। প্রত্যেক চুমুকে মনে হচ্ছে আমার পেটের নাড়ি ভুড়ি গলে যাচ্ছে। শুধু পেটের নাড়ি ভুড়ি না, লক্ষ্য করলাম আমি বেশ ঘামছিও চায়ের গরমে। হয়তো মানুষ এত গরম চা খায় কিভাবে তা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। এত চিন্তার ভিড়ে হঠাৎ করেই মাথায় এলো রাতে সৃজন ভাইয়ার বলা কথাটা, বিরক্ত হয়ে চা বানালে মজা হয় কিভাবে। সৃজন ভাইয়াকে জিজ্ঞাসা করলেই তো বলে। আমি আমতা আমতা করে বললাম, একটা কথা বলবো। সৃজন ভাইয়া আমার পাশে বসেই তার খেয়ালে চা পান করছিল। আমার কথা শুনে যেন এই জগতে পা রাখলেন এমন একটা ভাব করে বলল, কি বলবে? আচ্ছা, বিরক্ত হয়ে চা বানালে মজা হয় কেন? সৃজন ভাইয়া হেসে বলল, কাল রাতে বলেছিলাম, সেটা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। না, জানতে চাই আর কি? আরে এটা তো এমনিই বলেছিলাম। তবে হ্যাঁ, মানুষ বিরক্ত হয়ে যখন কোনো কিছু করে তখন ডেটা মজা হয়। একদিন আমি রাতে চা বানাতে গেলাম, গিয়ে দেখি চিনি অল্প আছে, এতে বেশি মিষ্টি হবে না। অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব। একসময় বিরক্ত হয়ে ওই চিনিচুটু আর সাথে অল্প লবণও দিয়ে দিলাম। ভেবেছিলাম চা বোধহয় ভালো হবে না, নোনতা স্বাদ আসবে, কিন্তু না, চা অনেক মিষ্টি হয়েছিল, আর অনেক বেশি ভালোও হয়েছিল। পরে জানলাম, মিষ্টি জাতীয় কোনো কিছুতে অল্প লবণ দিলে তা মিষ্টিটা বেশ গাঢ় হয়। আমার কাছে সৃজন ভাইয়ার কাহিনীটা পুরো বোরিং লাগলো, এত বোরিং লাগলো যে ঘুম চলে আসলো। আসলে চা খেলেই আমার ঘুম পায়। আমি চায়ের কাপটা টেবিলের উপর রেখে রুমে চলে আসলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 10টা বাজে। আমি পাশে নাবাকে না পেয়ে আড়মোড়া ভাঙ্গতে ডাইনিং রুমের দিকে গেলাম। সৃজন ভাইয়া আর নাবা বসে কথা বলছিল। আমাকে দেখে সৃজন ভাইয়া বলল, তুমি তো দেখি আচ্ছা মানুষ। সকালে চা বানিয়ে খাওয়ালাম তোমায়, আর তুমি একটা ধন্যবাদও দিলে না। আচ্ছা, ধন্যবাদ নাইবা দিলে কাপ দুটো তো অন্তত ধুয়ে রেখে যেতে পারতে। দুটো না হোক নিজের কাপটা ধুয়ে রাখতে। চলবে।